লাস্ট যে ক্লাসটা হয়েছিল তাতে আমরা 49 পাতায় সি প্রোগ্রামিংয়ের 49 পাতার টোটালটা আমরা শেষ করেছি। এবার আমরা কতগুলো যে স্যাম্পল প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলো নিয়ে একটু আলোচনা করে দেবো যাতে বুঝতে সুবিধে হয়। মোটামুটি যে সমস্ত ফাংশন বা কমান্ডগুলো বা ডাইরেক্টিভসগুলো আলোচনা হয়েছে সেগুলোই এখানে কিন্তু আলোচনা হয়েছে বা সেগুলো ইউজ করা হয়েছে। আশা করি বুঝতে অসুবিধে হবে না, তবুও একবার আমি বলে দিচ্ছি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। অনেকেই জিজ্ঞেস করেছো যে স্যার কেমন আছেন। আমিও চলছে, এখনও পর্যন্ত ঠিকঠাক আছি। পরে জানি না কি হবে, পরিস্থিতি যেরকম সেরকম সবাইকেই চলতে হবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিকতার মধ্যেও। ঠিক আছে, এসো 49 পাতায়। এখানে বলেছে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট এরিয়া অফ এ সার্কেল। তারপরে সার্কেলের রেডিয়াসটা বলে দিয়েছে, সেইটা দিয়ে একটা প্রোগ্রামিং করতে বলেছে, সি প্রোগ্রামিং। প্রথমে আমরা ডাইরেক্টিভসগুলো ইউজ করব, যেখানে এখানেও যেটা ইউজ করেছে হ্যাশ ইনক্লুড stdio.h। stdio.h কেন ব্যবহার করা হচ্ছে? হেডার ফাইল হিসেবে এটা ব্যবহার করা হচ্ছে। হেডার ফাইলকে কল করার জন্যে কম্পাইলারকে বলা হচ্ছে, বা হেডার ফাইলকে রেডি করার জন্য কম্পাইলারকে বলা হচ্ছে, যে হেডার ফাইলটা ইনপুট আউটপুট সিস্টেমের টোটাল ব্যাপারটাকে দেখবে বা টোটাল ব্যাপারটা হওয়ার সময় সাহায্য করবে। তারপরে একটা নতুন আমরা পেলাম, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড conio.h। conio.h এর কাজ হলো, যদি আমরা কনসোলে কোনো কিছু করি, কনসোলে মানে মেমোরিতে কোনো ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করা মানেই মেমোরিতে আমাকে ভ্যালুটা স্টে করাতে হবে। এরকম যদি কোনো কন্ডিশন হয় বা যখন কোনো ক্যালকুলেশন হয়, তাহলে সেক্ষেত্রে কনসোলের যে সমস্ত অ্যাক্টিভিটিস সেগুলোকে অ্যাক্টিভেট করার জন্যে এই conio.h হেডার ফাইলটাকে আমাদের অ্যাক্টিভ করতে বলার কথা কম্পাইলারকে বলা হয়েছে। এখানে সেই কারণে বলা হয়েছে হ্যাশ ইনক্লুড conio.h। তাহলে দুটো হেডার ফাইল কেন ব্যবহার করা হলো বা কখন আমরা ব্যবহার করব বা কখন করব না, সেটা আমরা বুঝলাম। এখন যদি না বোঝে কেউ, তাহলে সে প্রত্যেকটা হেডার ফাইলই ওপরে ব্যবহার করে দিল, তাতে কি হলো? তাতে এক্সামিনার যেরকম বুঝলেন যে তোমার আইডিয়া নেই, আবার অন্য দিক থেকে এক্সামিনার যদি নাও থাকেন, তুমি যদি একাই নিজে প্রোগ্রামিং করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু কম্পাইলার এই সমস্ত হেডার ফাইলগুলোকে যখন খুলে দেবে অর্থাৎ অ্যাক্টিভ করে দেবে বা অ্যাক্টিভেট করে দেবে, তখন কিন্তু মেমোরিতে এরা স্পেস নিয়ে নেবে, ফলে তোমার মেমোরি স্পেস কমে যাবে। তাহলে সেই দিক থেকে তুমি নিজে ঠিকঠাক মতন কন্ট্রোল করতে পারলে না, তার মানে তোমার কন্ট্রোল তোমার থেকে চলে যাচ্ছে। তাহলে সেই জিনিসটা যেন না হয়, আমরা যখন যে প্রোগ্রামিংটা করব সেইটা কখন কোথায় কি কাজ হবে এবং সে তার জন্য কোন হেডার ফাইলটা ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা এই একটা বলেছে এরিয়া অফ এ সার্কেল, একটা বৃত্তের এরিয়া বার করতে বলেছে। তো সেই ক্ষেত্রে আমাদের ওখানে ক্যালকুলেশন করতে হবে, আর ক্যালকুলেশনটা স্টে করাতে হবে মেমোরির ওপরে, কারণ মেমোরির সাহায্য ছাড়া আমরা কিছু করতে পারবো না। তাহলে এইখানে সেই কারণে আমরা দুটো হেডার ফাইল ইনক্লুড করে নিলাম। তারপরে আমাদের ফাংশনটা লিখতে হবে, মেন ফাংশনের মধ্যে সব কিছু লিখতে হবে। ভয়েড মেন, প্যারেনথেসিস দিলাম, সেখানে কিছু নেই, তারপরে কার্লি ব্রেস, এরপর ফ্লোট, এরিয়া আর রেডিয়াসটা লাগবে। রেডিয়াসটা না হলে আমরা কিছু করতে পারবো না। আর এরিয়া যে নিলাম, দুটোই কিন্তু ফ্লোট টাইপ নিলাম। কেন ইন্টিজার নিলাম না তার কারণ হলো, আমরা ইনপুট নিচ্ছি ইউজারের থেকে। এবার সেই ইনপুটটা বিভিন্ন রকমের হতে পারে। দেখো, যখন প্রোগ্রামিং করবে তখন
তুমি এক ধরনের চিন্তাভাবনা নিয়ে করবে, আর যখন প্রোগ্রামটা চলবে তখন কিন্তু সেখানে যে ইউজার সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমার প্রোগ্রামটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবে। সুতরাং সেই জায়গাগুলো মাথায় রেখেই কিন্তু প্রোগ্রামিংটা করতে হবে। যেমন আমরা পরবর্তীকালে গিয়ে দেখব যে যখন আমরা ইনপুট নেব, ইনপুটেও আমরা রেস্ট্রিক্ট করে দেবো যাতে না ভুলভাল এন্ট্রি দিতে পারে। তোমার একটা নিউমেরিক ফিল্ড আছে, সেখানে তোমাকে ক্যারেক্টার ফিল্ড দিয়ে দিল, এন্ট্রি নিয়ে নিল, কিন্তু ভেতরে গিয়ে সেটা ম্যানিপুলেশন করতে গিয়ে বা ক্যালকুলেশন করতে গিয়ে সেটা প্রবলেম হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মুশকিল হয়ে যাবে, তোমার আউটপুট ভুল হয়ে যাবে, তার মানে তোমার প্রোগ্রামটা পুরো গন্ডগোল হবে। তো সেই ক্ষেত্রে তোমার প্রোগ্রামকে কিন্তু সঠিক বলতে পারবে না বা বলা যাবে না। এই পরিস্থিতি যাতে না হয় সেই জন্য আমরা রেস্ট্রিকশান করি বা করব পরবর্তীকালে, সেগুলো আমাদের জানতে হবে। তাহলে এখানেও আমরা এই ফ্লোট টাইপ আমরা ভেরিয়েবল নিলাম দুটো, একটা এরিয়া আর একটা আর। এবার একটা ফাংশন নতুন এরপরে পেলাম, আচ্ছা ওখানে কমা দিয়ে দুটো ফ্লোট এরিয়া কমা আর, তারপরে সেমিকোলন, মানে ওই স্টেটমেন্টটা কমপ্লিট হয়ে গেল। এরপরে CLR SCR, এটা হলো একটা ক্লিয়ার স্ক্রিন কমান্ড, এই ফাংশান ক্লিয়ার স্ক্রিন ফাংশান সি ল্যাঙ্গুয়েজের জন্য। CLR SCR যেমনভাবে আমরা ডসে দিতাম CLS, সেই রকম যে পুরো স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখানেও কিন্তু CLR SCR এটা একটা ফাংশান, ডসে কিন্তু ছিল কমান্ড। দিয়ে আমরা সেমিকোলন দিলাম। এরবার বলছে প্রিন্ট এফ এন্টার রেডিয়াসটা ইনপুট করার কথা বলেছে, রেডিয়াসটা ইনপুট করার কথা বললো। তারপরে স্ক্যানএফ দিতে হবে, স্ক্যানএফ না হলে ওই ভ্যালুটাকে আমরা নিতে পারবো না। স্ক্যানএফ দিয়ে স্ক্যানএফ পার্সেন্টেজ এফ কেন, ওই ফ্লোটিং পয়েন্ট, যেহেতু ভেরিয়েবলটা ফ্লোটিং নাম্বার, তাই ওখানে যে আমরা ওই তোমার ওই ইয়েগুলো ব্যবহার করেছিলাম, যে তোমার ফরম্যাট স্পেসিফায়ার বা ফরম্যাট স্ট্রিং, সেই ফরম্যাট স্ট্রিংয়ের মধ্যে এটা পড়ে যাচ্ছে %f, তারপরে কমা দিয়ে ডলার এই $r মানে যে ভ্যালুটা আমরা দিচ্ছি সেই ভ্যালুটা নেবো, মানে আর এর ভ্যালুটা আমরা নেবো। এবার এরিয়া ইকুয়াল টু, এরিয়া একটা ওই ফ্লোটিং যেহেতু ফ্লোটিং আমরা ভেরিয়েবলটা ধরেছি, তাহলে ভেরিয়েবলটা যদি ফ্লোটিং ধরা হয় তাহলে তার ক্যালকুলেশনও যে ভেরিয়েবলটার মধ্যে আমরা রাখবো বা স্টোর করব সেটাকেও ফ্লোটিংয়েই নিতে হবে। সেই জন্য ফ্লোট এরিয়া দেওয়া রয়েছিল, ওপরে দেওয়া হয়েছিল। এবার এখানে সেই জন্য আমরা এরিয়া ইকুয়াল টু 3.14 ইন্টু আর, তাহলে হয়ে গেল। এখানে এরিয়া একটা সার্কেলের এরিয়া বার করতে যে ফর্মুলাটা লাগে সেই ফর্মুলাটা আমরা প্রয়োগ করে দিলাম, তারপরে ওখানে ক্যালকুলেশন হয়ে গেল। এবার বলছি আমরা প্রিন্টএফ এরিয়া অফ দ্য গিভেন ইজ ইকুয়াল টু, বা কোলন দেওয়া হয়েছে ওখানে, তারপরে %6.2f, শুধু f দিলেই তো হয়ে যেত, 6.2 কেন 6.2f দেওয়া হলো, তার কারণ হলো যে নাম্বারটা বা যে ক্যালকুলেটেড ভ্যালুটা আমরা নেব সেটা 6টা ডিজিট, আর তারপরে রাউন্ড অফ করে 2টো ডিজিট নেব পয়েন্টের পরে, সেই জন্যে প্রথমে 6টা, তারপরে পয়েন্টের পরে 2টো। টোটাল এই ভ্যালুটা লেন্থ হচ্ছে 10টা স্ট্রেংথ হয়, মানে কনসোলে মানে মেমোরিতে। তাহলে সেখান থেকে আমরা রেস্ট্রিক্ট করে দিলাম 6টা নেব, 6.2 মানে 6টা পয়েন্টের আগে, আর পয়েন্টের পরে 2টো সংখ্যা থাকবে, কমা দিয়ে এরিয়া হয়ে গেল। এবার গেট সিএইচ ফাংশনটা আমরা ব্যবহার করেছি বা বলেছি আগে, যে এটা আমরা যখন কোনো স্ক্রিনকে ওয়েট করাতে চাইব বা স্ক্রিনের কিছু থাকবে সেটা দেখতে চাইব, সেই জন্যে কোনো এন্টার প্রেস করতে হবে না। এটাও একটা ফাংশান, এটা খানিকক্ষণ স্ক্রিন ওয়েট করে অটোমেটিক্যালি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। ডিসঅ্যাপিয়ার মানে প্রোগ্রামটা টার্মিনেট করে যাবে। প্রোগ্রামটা টার্মিনেট করা মানেই তুমি ওইখানে শুধুমাত্র ওই লাস্ট যে লেখাটা রয়েছে প্রিন্টএফ দিয়ে এরিয়া অফ দ্য গিভেন ইজ
দিয়ে এরিয়ার যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা ওখানে ডিসপ্লে করা থাকবে, প্রোগ্রাম টার্মিনেট করে যাবে। তাহলে এইটা গেল প্রথম প্রোগ্রাম। এরপরে সেকেন্ড প্রোগ্রামটা এসো। সেকেন্ড প্রোগ্রামটা বলছে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল। তারপরে ট্রায়াঙ্গেলের এই এরিয়ার ভ্যালু দিয়ে দিয়েছে যেটা দেওয়ার কথা। এবারে দেখো ইনক্লুড stdio.h, ইনক্লুড কন io.h, দুটোই ক্যালকুলেশন হবে, সেই জন্য কন io.h ব্যবহার করা হয়েছে। এরপর ভয়েড মেন ফাংশনের মধ্যে লেখা হবে প্রোগ্রামটা। ফ্লোটিং, দুটোই ফ্লোটিং ভেরিয়েবল নিয়েছে, একটা ফ্লোট এরিয়া, তারপরে হচ্ছে বি আর এইচ। এখানে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল বি ইন্টু এইচ, তাই এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল বি আর এইচ কমা দিয়ে নিয়ে নিয়েছে দুটো ভেরিয়েবল, তবে টোটাল তিনটে ভেরিয়েবল। CLR SCR করা কারণ হলো তুমি যখন প্রোগ্রামটা চালাচ্ছ তখন যেন স্ক্রিনে আর কিছু না লেখা থাকে, সেই জন্যে ওই ভেরিয়েবল ব্যবহার করার পরই CLR SCR ফাংশনটা যদি রান করিয়ে দেওয়া হয় তাহলে স্ক্রিনটা পরিষ্কার হয়ে যাবে। তার ফলে তুমি যখন কোনো ইনপুট নেবে অথবা কোনো রিপ্লাই করবে অথবা কোনো রিপোর্ট পেশ করবে তখন কিন্তু স্ক্রিনে কিছু থাকবে না, সেটা ইউজারের ক্ষেত্রে সুবিধে হবে, তাই জন্য CLR SCR। তারপরে এবার প্রিন্ট বলেছে এন্টার বেস অ্যান্ড হাইট। তাহলে বেস অ্যান্ড হাইট হয়ে গেল, দিয়ে দেওয়া হলো বেস অ্যান্ড হাইট। দেখো স্ক্যান এফ দিয়ে দুটো এফ দিয়েছে, দুটো পার্সেন্টেজ এফ, কারণ বেসের জন্য একটা এফ আর একটা পার্সেন্টেজ এফ, আর একটা হাইটের জন্য পার্সেন্টেজ এফ, তারপরে কমা দিয়ে $b and $h। তাহলে দুটো ভ্যালু নেওয়া হলো। নেওয়ার পরে এখানে এরিয়া ক্যালকুলেশন হয়ে গেল 0.5 ইন্টু বি ইন্টু এইচ এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা ক্যালকুলেট হবে। তারপরে প্রিন্ট এফ দিয়ে এরিয়া অফ দ্য গিভেন ইজ দিয়ে ওই %6.2f কোটেশান শেষ কমা দিয়ে এরিয়া, তার মানে %6.2। এখানে যদি %6.2 যদি না দাও তাহলে যদি ক্যালকুলেটের ভ্যালু অনেক বড় হয় তাহলে সেই ভ্যালুটা চলে আসবে এবং কি হবে তাতে একটা মানে অ্যাবসার্ট রেজাল্ট তৈরি হবে এবং ডিসপ্লেটা অসুবিধে হবে। তো সেই সবগুলো অ্যাভয়েড করার জন্য 6.2f আমরা ব্যবহার করি। তারপরে কমা দিয়ে এরিয়া করলাম, তারপরে আবার গেট সিএইচ, সেই একই ব্যাপার। তারপরে আমরা লাস্ট কার্লি ব্রেসটা ক্লোজ করে দিলাম, তার মানে প্রোগ্রাম ক্লোজ হয়ে গেল বা প্রোগ্রাম টার্মিনেট করে যাবে। এটা গেল 2 নম্বর। এরপরে আসছি আমরা 3 নম্বর যে প্রোগ্রামটা আছে সেটাই বলেছে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট সিম্পল ইন্টারেস্ট। এই যে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে SI ইকুয়াল টু এই যে PNR বাই 100, এটা তোমাকে ফর্মুলাটা দিয়ে দিয়েছে ইন সি ল্যাঙ্গুয়েজ। ইনক্লুড stdio.h, ইনক্লুড কন io.h, তারপরে ভয়েড মেন ফাংশন, তারপরে কার্লি ব্রেসের পর তোমার ফ্লোটিং পয়েন্ট, মানে ফ্লোট দিয়ে সব কিছুই নাম্বার ধরা হচ্ছে, ফ্লোট SI, P, তারপরে হচ্ছে তোমার মানে P মানে প্রিন্সিপাল, আর এনটা ধরা হয়েছে আর আর ধরা হয়েছে। তাহলে এখানে CLR SCR দিয়ে প্রিন্ট এন্টার দ্য ভ্যালু P, প্রিন্সিপাল, N আর R, রেট অফ ইন্টারেস্ট তিনটে দেওয়া হলো। এখানে দেখো স্ক্যান এফ দিয়ে দেওয়া হয়েছে %f তিনটের জন্যে, $p, $n আর $r। এরপরে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশনের জন্য P ইন্টু N, P নিয়ে নেওয়া হয়েছে, N নিয়ে নেওয়া হয়েছে, R নিয়ে নেওয়া হয়েছে বাই 100টা আমরা দিয়ে দিলাম। এরপরে প্রিন্ট এফ সিম্পল ইন্টারেস্ট ওই ক্যালকুলেশন হয়ে গেল, ক্যালকুলেশনটা তো আমরা করব না, ক্যালকুলেশন হয়ে গেল সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু, তারপরে ওখানে কোলন দিয়ে দেওয়া হয়েছে, যেরকম তোমার স্পেসিফিকেশান দেবে সেরকমভাবেই তোমার হয়ে যাবে, কারণ তোমার ওখানে কোটেশানের মধ্যে রয়েছে, তা কোটেশানের মধ্যে তুমি যা লিখবে সেটাই ডিসপ্লে করবে। তারপরে এরপর আছে %6.2f, তারপরে কোটেশান শেষ কমা দিয়ে SI, মানে ওই ইন্টারেস্ট SI এর মধ্যে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা এখানে ডিসপ্লে করবে।
সেমিকোলন, গেট সিএইচ হলো, গেট সিএইচ হয়ে কার্লি ব্রেস হয়ে কমপ্লিট হয়ে গেল। তাহলে এগুলো খুব সহজভাবে তোমাদের বলে দেওয়া হয়েছে, সবাই জানো, সবাই বুঝতে পারবে, আশা করি কোনো অসুবিধে হবে না।